তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? একজন প্রধানমন্ত্রী হিসেবে এরকম সংঘর্ষমূলক বক্তৃতা দেওয়া একদমই শোভা পায়নি। প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। তবে প্রশ্ন একটাই, একটা কথায় কিভাবে দেশের এমন হাল হতে পারে? কোথাও পাকিস্তান এবং চীনের স্বার্থের হাত নয়তো? পুলিশ হত্যা করলে 10,000 আর ছাত্রলীগ কর্মী মারলে 5,000, এমন চুক্তিতে রাজধানী থেকে ভাড়া করা হয় শত শত পথশিশু। এমনটাই কিন্তু সন্দেহ করছে দেশের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলি। আসছি বিস্তারিত আলোচনায়, দেখতে থাকুন। বাংলাদেশে 2009 সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিকে ঘিরে উল্লেখযোগ্য রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধী দলগুলি, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, আসন্ন নির্বাচনের আগে তার পদত্যাগের আহ্বান জানিয়ে আসছে জাতীয় নির্বাচন। হাসিনার প্রশাসনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তারা ফ্রিডম ইলেকশন চাইছিল পুরো বাংলাদেশে, বিশেষ করে বিএনপি দল এবং তার নেতৃত্বরা। People are out on the streets calling for Prime Minister Sheikh Hasina to step down. সাথে তারা এটাও জানা 2009 থেকে কোনো স্বাভাবিক নির্বাচন হচ্ছে না, তাও সেটা হাসিনার পরামর্শ, এবং এই বছর 2024 যদি এটা না হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুগতে হবে এবং প্রয়োজনে দেশ ছাড়তে হবে। অন্যদিকে হাসিনা সরকার বলেছে যে নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হবে এবং শেখ হাসিনা তার পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তার ফলে এই উত্তেজনা রাজনৈতিক এবং হিংসায় পরিণত হয়েছে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না বলে এরকমই মন্তব্য দেন শেখ হাসিনা এবং সব পক্ষকে সংকল্পে যুক্ত হওয়ার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিসেস হাসিনা তার দল আওয়ামী লীগ এবং তার মিত্ররা 300টি সংসদীয় আসনের মধ্যে 225টিতে প্রতিদ্বন্দ্বিতা করার পরে আরও 5 বছরের দায়িত্ব পালন করবেন। যদিও দেশটির প্রধান বিরোধী দলনেতা বিএনপি এই নির্বাচনকে বয়কট বলে অভিযোগ করেছিল। এই মতবিরোধী নির্বাচনের পর পুনরায় চেহারে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রথম ক্যাবিনেটে সার্কুলার জারি করেছিলেন কোটা বা রিজার্ভেশন নিয়ে। কোটা বা রিজার্ভেশন শব্দটি প্রায়ই সরকারি চাকরির কোটা বা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষাগত কোটার সঙ্গে যুক্ত হয়। এই কোটাগুলি বিভিন্ন গোষ্ঠীর জন্য সংরক্ষিত, যেমন মুক্তিযোদ্ধা কোটা 1971 সালের মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের বংশধর জন্য সংরক্ষিত। ঠিক তেমনি মহিলা কোটা, জাতিগত সংখ্যালঘু কোটা, আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা, এরকম কোটা রিজার্ভেশন বাংলাদেশে করে থাকে। আর এই কোটার মূল কথা একটাই ছিল, মুক্তিযোদ্ধার পরিবাররা পাবে 56% অগ্রাধিকার। কিন্তু তা নিয়ে পুরো দেশ জুড়ে হরতাল শিক্ষক এবং শিক্ষার্থীদের। কথা হলো, মুক্তিযোদ্ধার পরিবার মরে গিয়ে চলে এসছে তার নাতি নতনিদের জামানা, তাহলে তারা কেন মুক্তিযোদ্ধা হতে যাবে আর কেনই বা অগ্রাধিকার পাবে? তা নিয়ে বিক্ষোভ পুরো 2018 সাল থেকে। শিক্ষার্থীরা কোটা ব্যবস্থাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মেধাতান্ত্রিক সকল চাকরি প্রার্থীদের জন্য সমতা প্রচার নিশ্চিত করার জন্য সংস্কারের আহ্বান জানিয়েছে। এই প্রতিবাদের প্রক্রিয়া সরকার কোটা পদ্ধতিকে কিছু পরিবর্তন করেছে, যদিও বিষয়টি বাংলাদেশের সমাজে প্রশ্নকাতর এবং চলমান বিষয় হিসেবে রয়ে গেছে। তবে সত্যিটা ছিল ইলেকশনের আগে থেকে হাসিনার পদত্যাগের আহ্বান এবং সাথে তাকে দেশ ছাড়ানো। আর কোটা তো ছিল শুধুমাত্র নামমাত্র। সবশেষে এটাই যেন হলো। 2024 সালের বিক্ষোভ যা শেখ হাসিনার পদত্যাগের দিকে পরিচালিত করেছিল তা পাকিস্তানের আইএসআই এবং চীনা স্বার্থসহ বহিরাগত প্রভাবের সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থাগুলি পরামর্শ দেয় যে জামাতি, ইসলামী ছাত্র শাখা এবং ইসলামী ছাত্র শিবির আইএসসিএস অস্থিরতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু সদস্য আফগানিস্তান এবং পাকিস্তানের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই সম্পৃক্ত অঞ্চলকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশি শক্তি দ্বারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিকে সম্ভাব্য কারসাজি নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলে জানা গেছে। এবং এর সাথে গোয়েন্দা সংস্থাগুলি আরও জানায়, জামাতি, ইসলামী ছাত্র শাখা এবং আইএসসি এই দুটি সংস্থা পাকিস্তান দ্বারা শাসিত। এবং গোয়েন্দা সংস্থাগুলি তাও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার পেছনে ছিল এই দুটি সংস্থারই হাত। এর ফলে পুরো বাংলাদেশের ছাত্রসংঘের সাথে ছিল আইএসআইয়ের রয়ার এজেন্ট, যে কিনা পুরো বাংলাদেশকে বিতর্কিত এবং হিংসার মুখে ঢেলে দিয়েছে। তবে আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে ঐতিহাসিকভাবে সরকারি চাকরি ও সরকারি প্রতিষ্ঠানে একটি কোটা সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত প্রভাব মুক্তিযোদ্ধাদের গল্প বাংলাদেশের জাতীয় চেতনায় গভীরভাবে নিহত। সাহিত্য, চলচ্চিত্র এবং সঙ্গীত জনসাধারণের বক্তৃতায় তাদের আবেদনের সাথে পালিত হয়। মুক্তিযোদ্ধা শব্দটির প্রতিরোধ, সাহস এবং সংগ্রামের চেতনার প্রতীক। যাকে আমি আর কিছু বলতে পারি না, আমি এইগুলি এক একদিন দেখি আর